ঘোর সংকটে বাংলাদেশের পোশাক শিল্প। তবে কি এই অচলাবস্থার সুযোগ নিতে পারবে ভারত? টেক্সটাইল ব্যবসায় বিশ্ববাজারে বাংলাদেশকে ছাপিয়ে যাবে ভারতবর্ষ। পোশাক শিল্প হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণভোমরা। দেশের মোট জিডিপির 10% আসে এই পোশাক শিল্প থেকে। কিন্তু আজ ওপার বাংলার পোশাক শিল্প সংকটের মুখে দাঁড়িয়ে। কি করছে অন্তর্বর্তীকালীন সরকার? কি করছেন মোহাম্মদ ইউনূস? আর এর ঠিক কি প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে? আলোচনা করব আজকের প্রতিবেদনে। বাংলাদেশে চলা ছাত্র আন্দোলনের পরে দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। প্রতিষ্ঠিত হয়েছে সেদেশের নতুন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন মোহাম্মদ ইউনূস। এতদূর আমাদের সকলের জানা। কিন্তু বাংলাদেশে চলতে থাকা কোটা আন্দোলন থেকে শুরু করে নানান সমস্যা থেকে নিষ্পত্তি পেতে যে দেশ বলা যেতে পারে খানিক বৈপ্লবিক আন্দোলনের মধ্যে দিয়ে দেশের সরকার পরিবর্তন করে ফেলেছে, সেই বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ডে কী ভূমিকা নিচ্ছে সেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার? প্রশ্ন উঠছে। যে মোহাম্মদ ইউনূস বলেছিলেন বাংলাদেশকে তিনি শান্ত করবেন, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করবেন, আর্থিক দিক থেকেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, তারা আদতে কি করছেন? প্রতিবেদনের শুরুতেই বলেছি, পোশাক শিল্প হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণভোমরা। আর সেই পোশাক শিল্প আজ ঘোরতর সংকটের মুখে দাঁড়িয়ে। আর এই সংকট কি দেখতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি জয় জয়কার গোটা বিশ্ব জুড়ে। বাংলাদেশের মোট জিডিপির 10% আসে শুধুমাত্র এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। দেশের 70% মহিলা এই শিল্পের সঙ্গে জড়িত। আর এই পোশাক শিল্পের আজ ভয়ানক দুরবস্থা। ওপার বাংলায় বিগত কয়েকদিনে বন্ধ হয়েছে প্রায় 52টা পোশাক কারখানা। আর যার জেরে সরাসরি উৎপাদন কমেছে 10 থেকে 20%। আর এই পরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতির পক্ষে মোটেও সুখকর নয়। বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গার্মেন্ট ইন্ডাস্ট্রি হলো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রি আজ প্রায় $400 বিলিয়ন ক্ষতির মুখোমুখি। এখানে একটা কথা আপনাদের মনে রাখা দরকার, বাংলাদেশের পোশাক শিল্পে যে এত রমরমা তার প্রধান কাঁচামাল হলো তুলো। আর সেই তুলো রপ্তানি করা হয় ভারত থেকে। এছাড়াও রপ্তানি করা হয় সুতো, মেশিনারি, কাপড়, কালার সহ বিভিন্ন দ্রব্য। কিন্তু ভারতকে নিয়ে বর্তমানে ইউনূস শাসিত বাংলাদেশের ঠিক কী দৃষ্টিভঙ্গি? আন্দোলনের শুরুতে ভারত বয়কটের স্লোগানও শুনতে পাওয়া গিয়েছিল। এখন সেদেশে সরকার বদল হলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির। কোটা আন্দোলনের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে বেশ কিছু পোশাক কারখানায়। আর তারপরে মোহাম্মদ ইউনূস গদিতে বসার পরেও টেক্সটাইল ব্যবসার প্ল্যান পরিকল্পনা সব ঘেটে ঘ। কোটা আন্দোলনের পর ভয়ানক অচলাবস্থার জেরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যেও আন্দোলন দেখা গিয়েছে। এই দায় বর্তায় বিগত হাসিনা সরকারের ওপরও। এই বিষয়ে বাংলাদেশের বিগত সরকারের ব্যর্থতাও কম নয়। বিশ্বজুড়ে বাংলাদেশের এই টেক্সটাইল ব্যবসায় যে নামডাক, তার সঠিক মূল্যায়ন কি করেছেন হাসিনা সরকার? আনঅর্গানাইজড একটা ইন্ডাস্ট্রিকে কেন সঠিকভাবে কমার্শিয়াল স্কেলে আপগ্রেড করা গেল না? পাশাপাশি কেন নিজেরা টেক্সটাইল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে নজর দিলেন না? এছাড়াও পোশাক শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য কি কিছু ভেবেছিল পূর্বতন সরকার? আমাদের দেশ ভারত থেকে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সহ নানান রকম পণ্য আমদানি করেও ভারত বিরোধী স্লোগান দেয় তারা, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়। হাসিনা সরকারের পতনের আগে পর্যন্ত দুই দেশের মধ্যে যে বাণিজ্য হতো তার আনুমানিক মূল্য $13 মিলিয়ন আশেপাশে। তবে এত সব কিছুর পরেও একটা সুযোগ তৈরি হয়েছে ভারতের কাছে। ইউরোপের তেল সরবরাহে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় যেমন ভারত রাশিয়া থেকে তেল কিনে শোধন করে ইউরোপে রপ্তানি করে বৈদেশিক বাণিজ্যের নজির সৃষ্টি করেছে, ঠিক একইভাবে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া অচলাবস্থার সুযোগ নিতে পারবে ভারত। ভারতের টেক্সটাইল বাণিজ্যও কিন্তু নেহাতি কিছু কম নয়। উন্নত মানের পরিকাঠামোর পাশাপাশি ভারতে রয়েছে প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার মন্ত্র, রয়েছে নানান সরকারি প্রকল্প। তাই এই সুযোগ যদি ভারত নিতে পারে, সেক্ষেত্রে বিশ্ববাজারে টেক্সটাইল ব্যবসাতেও নজির গড়বে ভারতবর্ষ। নিজের দেশের ইন্ডাস্ট্রিকে কিভাবে বাঁচানো যায় সেই দিকে নজর না দিয়ে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে ঠিক কি বলা যায় সেটা নয় আপনারাই কমেন্ট করে জানান। সবশেষে বলতে হয়, বিশ্ববাজারের লড়াইটা মূলত প্রাচ্য বনাম পাশ্চাত্যের। আর এই লড়াইতে একজোট হতে হবে এশিয়াকে। আর এই এশিয়ার অন্যতম উদীয়মান আর্থিক শক্তি বাংলাদেশ। কিন্তু সেই দেশ যদি নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার মোকাবিলা না করতে পারে, তবে সেটা এশিয়া মহাদেশের জন্য মোটেও সুখবর নয়।
ঘোর সংকটে বাংলাদেশের পোশাক শিল্প। তবে কি এই অচলাবস্থার সুযোগ নিতে পারবে ভারত? টেক্সটাইল ব্যবসায় বিশ্ববাজারে বাংলাদেশকে ছাপিয়ে যাবে ভারতবর্ষ। পোশাক শিল্প হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণভোমরা। দেশের মোট জিডিপির 10% আসে এই পোশাক শিল্প থেকে। কিন্তু আজ ওপার বাংলার পোশাক শিল্প সংকটের মুখে দাঁড়িয়ে। কি করছে অন্তর্বর্তীকালীন সরকার? কি করছেন মোহাম্মদ ইউনূস? আর এর ঠিক কি প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে? আলোচনা করব আজকের প্রতিবেদনে। বাংলাদেশে চলা ছাত্র আন্দোলনের পরে দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। প্রতিষ্ঠিত হয়েছে সেদেশের নতুন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন মোহাম্মদ ইউনূস। এতদূর আমাদের সকলের জানা। কিন্তু বাংলাদেশে চলতে থাকা কোটা আন্দোলন থেকে শুরু করে নানান সমস্যা থেকে নিষ্পত্তি পেতে যে দেশ বলা যেতে পারে খানিক বৈপ্লবিক আন্দোলনের মধ্যে দিয়ে দেশের সরকার পরিবর্তন করে ফেলেছে, সেই বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ডে কি ভূমিকা নিচ্ছে সেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার? প্রশ্ন উঠছে। যে মোহাম্মদ ইউনূস বলেছিলেন বাংলাদেশকে তিনি শান্ত করবেন, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করবেন, আর্থিক দিক থেকেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, তারা আদতে কি করছেন? প্রতিবেদনের শুরুতেই বলেছি, পোশাক শিল্প হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণভোমরা। আর সেই পোশাক শিল্প আজ ঘোরতর সংকটের মুখে দাঁড়িয়ে। আর এই সংকট কি দেখতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি জয় জয়কার গোটা বিশ্ব জুড়ে। বাংলাদেশের মোট জিডিপির 10% আসে শুধুমাত্র এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। দেশের 70% মহিলা এই শিল্পের সঙ্গে জড়িত। আর এই পোশাক শিল্পের আজ ভয়ানক দুরবস্থা। ওপার বাংলায় বিগত কয়েকদিনে বন্ধ হয়েছে প্রায় 52টা পোশাক কারখানা। আর যার জেরে সরাসরি উৎপাদন কমেছে 10 থেকে 20%। আর এই পরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতির পক্ষে মোটেও সুখকর নয়। বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গার্মেন্ট ইন্ডাস্ট্রি হলো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রি আজ প্রায় $400 বিলিয়ন ক্ষতির মুখোমুখি। এখানে একটা কথা আপনাদের মনে রাখা দরকার, বাংলাদেশের পোশাক শিল্পে যে এত রমরমা তার প্রধান কাঁচামাল হলো তুলো। আর সেই তুলো রপ্তানি করা হয় ভারত থেকে। এছাড়াও রপ্তানি করা হয় সুতো, মেশিনারি, কাপড়, কালার সহ বিভিন্ন দ্রব্য। কিন্তু ভারতকে নিয়ে বর্তমানে ইউনূস শাসিত বাংলাদেশের ঠিক কী দৃষ্টিভঙ্গি? আন্দোলনের শুরুতে ভারত বয়কটের স্লোগানও শুনতে পাওয়া গিয়েছিল। এখন সেদেশে সরকার বদল হলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির। কোটা আন্দোলনের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে বেশ কিছু পোশাক কারখানায়। আর তারপরে মোহাম্মদ ইউনূস গদিতে বসার পরেও টেক্সটাইল ব্যবসার প্ল্যান পরিকল্পনা সব ঘেটে ঘ। কোটা আন্দোলনের পর ভয়ানক অচলাবস্থার জেরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যেও আন্দোলন দেখা গিয়েছে। এই দায়বর্তায় বিগত হাসিনা সরকারের ওপরও। এই বিষয়ে বাংলাদেশের বিগত সরকারের ব্যর্থতাও কম নয়। বিশ্বজুড়ে বাংলাদেশের এই টেক্সটাইল ব্যবসায় যে নামডাক, তার সঠিক মূল্যায়ন কি করেছেন হাসিনা সরকার? আনঅর্গানাইজড একটা ইন্ডাস্ট্রিকে কেন সঠিকভাবে কমার্শিয়াল স্কেলে আপগ্রেড করা গেল না? পাশাপাশি কেন নিজেরা টেক্সটাইল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে নজর দিলেন না? এছাড়াও পোশাক শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য কি কিছু ভেবেছিল পূর্বতন সরকার? আমাদের দেশ ভারত থেকে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সহ নানান রকম পণ্য আমদানি করেও ভারত বিরোধী স্লোগান দেয়। তারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়। হাসিনা সরকারের পতনের আগে পর্যন্ত দুই দেশের মধ্যে যে বাণিজ্য হতো তার আনুমানিক মূল্য $13 মিলিয়ন আশেপাশে। তবে এত সব কিছুর পরেও একটা সুযোগ তৈরি হয়েছে ভারতের কাছে। ইউরোপের তেল সরবরাহে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় যেমন ভারত রাশিয়া থেকে তেল কিনে শোধন করে ইউরোপে রপ্তানি করে বৈদেশিক বাণিজ্যের নজির সৃষ্টি করেছে, ঠিক একইভাবে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া অচলাবস্থার সুযোগ নিতে পারবে ভারত। ভারতের টেক্সটাইল বাণিজ্যও কিন্তু নেহাতি কিছু কম নয়। উন্নত মানের পরিকাঠামোর পাশাপাশি ভারতে রয়েছে প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার মন্ত্র, রয়েছে নানান সরকারি প্রকল্প। তাই এই সুযোগ যদি ভারত নিতে পারে, সেক্ষেত্রে বিশ্ববাজারে টেক্সটাইল ব্যবসাতেও নজির গড়বে ভারতবর্ষ। নিজের দেশের ইন্ডাস্ট্রিকে কিভাবে বাঁচানো যায় সেই দিকে নজর না দিয়ে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে ঠিক কি বলা যায় সেটা নয় আপনারাই কমেন্ট করে জানান। সবশেষে বলতে হয়, বিশ্ববাজারের লড়াইটা মূলত প্রাচ্য বনাম পাশ্চাত্যের। আর এই লড়াইতে একজোট হতে হবে এশিয়াকে। আর এই এশিয়ার অন্যতম উদীয়মান আর্থিক শক্তি বাংলাদেশ। কিন্তু সেই দেশ যদি নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার মোকাবিলা না করতে পারে, তবে সেটা এশিয়া মহাদেশের জন্য মোটেও সুখবর নয়।
প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।